ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত আলু চাষি চেষ্টা করে তার সর্বোচ্চ ফলন যেন হয়, কিন্তু দেখা গেছে একটি এলাকায় সমস্ত চাষি সর্বোচ্চ ফলন পায় না। মাত্র 10% চাষি সর্বোচ্চ ফলন পায়, একরে 200 কুইন্টালের কাছাকাছি। যে 10% চাষি সর্বোচ্চ ফলন নিয়ে আসলো, ওনাদের কিছু টেকনিক্যাল পয়েন্ট থাকে। কী কী টেকনিক্যাল পয়েন্টগুলো থাকে তা আমি একে একে ভিডিও প্রকাশ করছি। আজকে প্রথম পার্ট, এই প্রথম পার্টে থাকবে 8টি টেকনিক, যে টেকনিকগুলো আপনিও ফলো করলে আলু চাষে সর্বোচ্চ ফলন পেতে পারেন। প্রথম টেকনিকটি হলো, আপনাকে আলু চাষের সময় নির্ধারণ করতে হবে। আলু চাষে সর্বোচ্চ ফলন হবে যদি রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস হয় এবং দিনের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং আলু বীজ পোতার পরে, অর্থাৎ আলু বীজ রোপণ করার পরে 25 দিন পরে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে হবে এবং দিনের তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে। কারণ মাটিতে আলুর কন্দ বা আলুর বীজ পোতার 25 দিন পরে আলুর টিউবারের জন্য স্টোলন তৈরি হয় এবং ওই স্টোলন থেকে টিউবার গঠন হয়। আলু পোতার 25 দিন পরে এইটি তৈরি হয়। সুতরাং আলু বপন করার 25 দিন পরে দিনের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলে মাদার আলু থেকে, অর্থাৎ যে আলুটি আপনি মাটিতে পুঁতলেন, সেই আলু থেকে স্টোলন এবং বেশি সংখ্যক টিউবার গঠন হয়। এই তাপমাত্রা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। আপনি কীভাবে পর্যবেক্ষণ করবেন? আপনি গুগল সার্চে যাবেন। গুগল সার্চে গিয়ে আপনারা টাইপ করবেন 30 days টেম্পারেচার ইন মাই লোকেশন। এইটি লেখার পরে সার্চ করবেন, অনেকগুলি লিঙ্ক ওপেন হবে। আপনারা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন যখন আপনারা আলু বীজ বপন করছেন তখন টেম্পারেচার কত আছে। দিনের তাপমাত্রা যেন 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং রাতের তাপমাত্রা যেন 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। দেখুন, আমি একটি ওয়েবসাইট ওপেন করলাম। এখানে যদি আপনারা 5 দিন, 7 দিন, এইভাবে 40 দিন, 45 দিন, 60 দিন, 90 দিনের টেম্পারেচার জানতে, 3 মাসের ওয়েদার আপনারা সঠিকভাবে জানার জন্য এই ওয়েবসাইটে আসতে পারেন বা আপনাদের পছন্দ মতো ওয়েবসাইটে আপনারা আসতে পারেন। আমি যে ওয়েবসাইটে এসেছি সেখানে দেখুন, আমার যে লোকেশন ঘাটাল অটোমেটিক ফেজ হয়ে গেছে। এরপরে আমি নিচের দিকে আসব টেম্পারেচার দেখার জন্য। এখানে দেখুন ডেট, ওয়েদার, রেন অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার। দেখুন, আজকে যদি আমি আলু বীজ বপন করি 26/11 অর্থাৎ 26শে নভেম্বর, তাহলে ওয়েদার কীরকম সেইটি দেখতে পাচ্ছেন। মেঘলা আবহাওয়া থাকবে, বৃষ্টির পূর্বাভাস নেই, দিনের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সুতরাং আজকের দিনে আলু বপন করা আমার জন্য উপযুক্ত। এরপরে আমি 25 দিন পরে টেম্পারেচার দেখব। মাঝে দেখে নেব কোনো বৃষ্টির পূর্বাভাস আছে কি না। দেখতে পাচ্ছি 8 ডিসেম্বর বৃষ্টির পূর্বাভাস আছে এবং 25 দিন পরে অর্থাৎ 20 ডিসেম্বর এখানে টেম্পারেচার 14 ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছে। এটি সর্বোচ্চ তাপমাত্রা এবং এখানে 14 ডিগ্রি সেলসিয়াস হলো সর্বনিম্ন তাপমাত্রা। রাতের তাপমাত্রা মোটামুটি ঠিক আছে, 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে হবে। রাতের তাপমাত্রা ঠিকই আছে। সুতরাং আমি আজকের ডেটে আলু বীজ বপন করতে
পারব। এইভাবে আপনি টেম্পারেচার পর্যবেক্ষণ করবেন, তারপরেই আপনি আলু বীজ বপন করবেন। 25 দিন থেকে 30 দিন পর্যন্ত টেম্পারেচার একই আছে কিনা, এই সময় কোনো বৃষ্টির পূর্বাভাস আছে কিনা, সেইটিও আপনারা দেখতে পাবেন। কারণ যখন স্টোলন এবং টিউবার গঠন হতে চলেছে তখন অর্থাৎ 25 দিন পরে প্রতিদিন দিনের বেলা সূর্যের উপস্থিতি অর্থাৎ সূর্যের আলো যেন 6 ঘন্টা করে প্রতিদিন থাকে এবং সেই সূর্যের তাপ যেন 25 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে না যায়, 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেন থাকে এবং রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেন থাকে, তাহলে স্টোলন এবং টিউবার গঠন সর্বোচ্চ হবে। সুতরাং এই বিষয়গুলি আপনাকে প্রথম পর্যবেক্ষণ করে নিতে হবে, তারপরে আলু বীজ বপন করবেন। এরপরে যে টেকনিকটি আপনারা ব্যবহার করে সর্বোচ্চ ফলন নিয়ে আসবেন সেইটি হলো, যখন আপনারা আলু বীজ ক্রয় করে সে আলু বীজটি বপন করবেন, সেই আলু বীজটি যেন মিনিমাম 30 গ্রাম করে হয়। যখন বড় সাইজের আলুকে 2 টুকরো বা 3 টুকরো করে আপনারা বপন করবেন, তখন প্রতি টুকরো যেন 2টি করে চোখ রাখেন। 2টি করে চোখ এবং 30 গ্রাম করে থাকলে ওই মাদার আলু থেকে সর্বোচ্চ টিউবার গঠন হবেই। এই দুটি শর্ত আপনাকে মেনে চলতে হবে। আলু বীজটির ওজন যেন 30 গ্রাম হয় এবং 2টি চোখ থাকে। এই দুটি টেকনিক যদি ব্যবহার করেন তাহলে ওই মাদার টিউবার থেকে বেশি সংখ্যক টিউবার গঠন হবেই। এর পরের টেকনিকটি হলো, যখন আপনারা আলুতে জলসেচ দিবেন, যে ভেলি তৈরি করেছেন সেই ভেলির অর্ধেক পর্যন্ত যেন জল যায়, অতিরিক্ত জল দেবেন না। আলু গাছের গোড়া পর্যন্ত ডুবিয়ে জল দেন তাহলে ফলন কমে যাবে। সুতরাং আপনারা যখন আলুতে জলসেচ দেবেন, জল যেন প্রতি ভেলির অর্ধেক পর্যন্ত যায়, এর উপরে না যায়। এর উপরে যদি যায় তাহলে আলুর ফলন কমে যাবে, আলুতে বিভিন্ন রোগ তৈরি হতে পারে। এর পরের টেকনিকটি হলো, মাটি তৈরির সময় পর্যাপ্ত এবং যথাযথ রাসায়নিক সার, জৈব সার, অনুখাদ্য দেওয়ার পরে যখন আপনারা চাপান সার দেবেন, 20 থেকে 25 দিন পরে সেই চাপান সারটিকে 2 ভাগে ভাগ করে দেবেন। 2 ভাগে ভাগ করে আপনারা 25 দিন পরে একবার দেবেন, অর্থাৎ আলু বীজ বপনের 25 দিন পরে একবার দেবেন। এর 15 দিন পরে অর্থাৎ 40 থেকে 45 দিন পরে বাকি চাপান সার দেবেন। তাহলে যে টিউবারগুলি গঠন হবে সেই টিউবারগুলির সাইজ এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব কিছুই আপনি পাবেন, অন্যান্য চাষিদের থেকে বেশি লাভবান হবেন। এই চাপান সারে কী কী দেবেন তা নিয়ে আমি একটি ভিডিও পাবলিশ করব এবং 2টি পার্টে কিভাবে আপনারা চাপান সার দিতে হবে যার ফলে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন তা নিয়ে অবশ্যই একটি ভিডিও বানাবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক টেকনিক পেয়ে যাবেন। এর পরের টেকনিকটি হলো, আলু গাছের বয়স যখন 25 দিন হবে, অর্থাৎ আলু বীজ বপন করার 25 দিন পরে আপনারা কন্টিনিউ ম্যাঙ্কোজেব M45 1 সপ্তাহ অন্তর অন্তর দিতে থাকবেন। আপনারা যে কোনো একটি বার নির্দিষ্ট করে দেবেন। প্রতি সপ্তাহে কোন বারটি আপনি ফ্রি আছেন সেই বারটিকে নির্ধারণ করবেন। 25 দিন পরে ওই বারে, অর্থাৎ আমি ধরে নিলাম রবিবার, 25 দিন পরে আপনারা রবিবারে ম্যাঙ্কোজেব M45 দিলেন। এর পরে রবিবার আবার আপনাকে M45 দিতে হবে। এইভাবে আপনারা 7 দিন গ্যাপ রেখে, অর্থাৎ 7 দিন ইন্টারভ্যাল রেখে প্রতি সপ্তাহে M45, ইন্দোফিল M45 বা ডাইথেন M45 যে কোনো কোম্পানির নেবেন। আপনারা প্রতি সপ্তাহে একবার করে দেবেন 7 দিন গ্যাপ রেখে। যদি এইভাবে দিতে থাকেন তাহলে আলুতে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট দেখা যাবে না, অর্থাৎ নাবি ধসা আপনার আলুতে
কখনোই আসবে না যদি আপনারা 7 দিন গ্যাপ রেখে M45 কন্টিনিউ দিতে থাকেন। এর পরের টেকনিকটি হলো, এইটি মাটি তৈরি করার সময় আপনাকে করে নিতে হবে। আপনারা যখন শেষ চাষ দেবেন, যে মাটিটি তৈরি করেছেন তার গভীরতা যেন 10 ইঞ্চি যেন হয়। 10 ইঞ্চি যদি মাটি তৈরি করেন তাহলে আপনারা সর্বোচ্চ ফলন পেতে কোনো অসুবিধা হবে না। এবং যে আলু বীজগুলি বপন করবেন সে আলু বীজগুলি যেন মিনিমাম 3 ইঞ্চ গভীরতায় থাকে। তাহলে আপনাকে মাটি তৈরি করতে হবে 10 ইঞ্চি এবং যে বীজগুলি বপন করছেন সেগুলি যেন 3 ইঞ্চি গভীরতায় থাকে এবং মাটির pH যেন 6 থেকে 6.5-এর মধ্যে থাকে। এই বিষয়গুলি যদি আপনারা ঠিকভাবে মেনে চলেন তাহলে আলুর ফলন সর্বোচ্চ পেতে কোনো অসুবিধা হবে না। এবং যে আলু বীজগুলি আপনারা বপন করবেন সে আলু বীজগুলির ওজন যেন মিনিমাম 30 গ্রাম করে থাকে। আর যদি আপনারা আলু বীজগুলি কেটে লাগান, প্রতি টুকরোর ওজন যেন 30 গ্রাম করে মিনিমাম থাকে এবং প্রতি টুকরোতে যেন 2টি করে চোখ থাকে। এবং যখন আপনারা আলু বীজগুলি কাটবেন সে আলু বীজগুলি সবসময় লম্বি কাটবেন এবং প্রতি টুকরোতে যেন 2টি করে চোখ থাকে। এই টেকনিকগুলি যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আলু চাষে সর্বোচ্চ ফলন পাবেন। অনেকগুলি টেকনিক আছে, আজকে এই গুটি কতক টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরের ভিডিওতে বাকি টেকনিকগুলি আলোচনা করব। আলু বীজ কীভাবে শোধন করবেন এবং মাটিতে কী কী সার দিলে সর্বোচ্চ ফলন পাবেন তা ইতিমধ্যে ভিডিও করে আমি আপনাদেরকে শেয়ার করেছি। সেই ভিডিওগুলি যদি দেখতে চান তাহলে স্ক্রিনে ওই ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, টাচ করুন, তাহলে আপনারা ওই ভিডিওগুলি দেখতে পাবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।